আনম এহসানুল হক মিলন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং চাঁদপুর ১ যেটা সংসদীয় আসন নাম্বার ২৬০ কচুয়া থেকে নির্বাচন করছেন আপনি। আপনাকে প্রথমে আমরা আগাম অভিনন্দন জানাচ্ছি। কেমন বুঝছেন? কেউ কেউ বলছে যে আপনাকে ঘাম ছুটিয়ে দিচ্ছে আপনার প্রতিপক্ষ নির্বাচনী প্রচারণায়, ব্যাপারটা কি এরকম কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। প্রতিপক্ষই এখানে সকলেই হ্যাভি ওয়েট ক্যান্ডিডেট। আপনি চিন্তা করুন, যারা বাংলাদেশকে স্বাধীন করেছে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে, যারা ফেসিসকে হটিয়েছে, তারা সকলের মধ্যে এখন একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে, যেখানে 100% লেভেল প্লেইং ফিল্ড রয়েছে। সেখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটই এবং কঠিন এবং শক্তিশালী ক্যান্ডিডেট। সেই কারণে অবশ্যই ঘাপ তো ছুটছেই এবং ছুটবে আগামী কদিন। জি, বিএনপির পক্ষ থেকে দেখলাম খবর কাগজে এসে যে কিছু নির্বাচনী কর্মকর্তা একটি দলের পক্ষে হয়ে কাজ করছেন, এরকম অভিযোগ দেওয়া হয়েছে। আবার এনসিপির পক্ষ থেকে বলছে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদের ছাড় দিচ্ছে নির্বাচন কমিশন। দ্বৈত নাগরিকত্ব ঋণ খেলাপি বিষয়ে কিছু বলবেন কিনা? আপনি কেবল কচুয়া আসন না, আপনাকে তো আমরা জাতীয় নেতা হিসেবে দেখি, সেইভাবে যদি বলেন সারা দেশের নির্বাচন নিয়ে। দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে এহসানুল হক মিলন ভার্সেস বাংলাদেশ একটি মামলা হয়েছিল। সেই মামলায় রায় এসেছিল দ্বৈত নাগরিকত্বরা কোনো অবস্থাতেই নির্বাচন করতে পারে না, তাকে তার মূল নাগরিকত্ব সারেন্ডার করে আসতে হবে। এখানে কিন্তু দ্বৈত নাগরিকত্বের বিষয়টা না। দ্বৈত নাগরিকত্ব যে কোনো সিটিজেন নিতে পারে, তার সহায় সম্পত্তি বাংলাদেশে রয়েছে, সেটি তার সহায় সম্পত্তি, তার অ্যাসেট ইনহেরিটেন্ট, সেটার বিষয়। দ্বৈত নাগরিকত্ব নির্বাচনের জন্য নয়। আর্টিকেল 66(2)(c)তে সুস্পষ্টভাবে লেখা আছে, if you have oath of allegiance to any other state you would be disqualified to be a parliament member. আপনি যদি কোনো রাষ্ট্রের আনুগত্য নিয়ে থাকেন তাহলে আপনি ডিসকোয়ালিফাই হবেন। এটি হাইকোর্টের সিদ্ধান্ত রয়েছে। আমার সাথে এই মামলাটি হয়েছিল আই বিলিভ 1996 পরে কোনো একটা সময়ে। জি বলুন। জি না, সব মিলিয়ে আমরা হাসান হাফিজ ভাইকে যে প্রশ্নটা করছিলাম সেটা আপনাকেও করতে চাই, যে নির্বাচন তো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়ে গেল, তো নির্বাচন হওয়ার পরেই মানুষের যে প্রত্যাশা, সুশাসন, এই যে বৈষম্যের অবসান হওয়া, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, টেন্ডার তদবির, সীমাহীন সমস্যার মধ্যে বাংলাদেশ আছে, সেই ব্যাপারে আমরা কতটা আশাবাদী হতে পারি? আইন শৃঙ্খলা, গণ অভ্যুত্থানের যেটা প্রত্যাশা মানুষের মধ্যে আছে, এখনই কিন্তু স্তিমিত হয়ে যাচ্ছে সেই আশাগুলো। দ্রব্যমূল্য, হাসান ভাই বলছে, একটু যদি অ্যাড্রেস করেন। না, আমি দেখুন বিষয়টাকে যেভাবে দেখছি সেটি হচ্ছে এই সুশাসনের অভাব, ন্যায় বিচারের অভাব, মানবাধিকার লঙ্ঘিত বা গণতন্ত্র নিষ্পেষিত বা গুম খুন, এগুলি আমরা 17টি বছর দেখেছি এবং অত্যাচারিত হয়েছি। আজকে জাতি ঐক্যবদ্ধ হয়েছে, ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়েছে। এখন এই ঐক্যবদ্ধ জাতি অনুধাবন করতে পেরেছে, সেই জন্যই আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ আশা করব। আপনি দেখুন, একটু বিশ্লেষণ করলেই পাবেন, 2023 সালে কিন্তু ফ্যাসিস্ট সরকার ছিল, তখনই কিন্তু বিএনপি 31 দফা রাষ্ট্র মেরামতের দফাগুলি দিয়েছিল এবং সেখানে সুস্পষ্টভাবে সবকিছু বলা হয়েছে যে আমরা কোন কোন জায়গায় ত্রুটি এবং দুর্বলতা দেখেছি। মিলন ভাই, যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, আপনি তো নিজে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এবং আপনি ভার্সাস রাষ্ট্র একটা মামলা হয়েছে, তো আপনি আপনার নাগরিকত্ব তো সারেন্ডার করেছেন, সেইটা যদি একটু স্পষ্ট করে বলেন আসলে কিভাবে নিষ্পত্তি হলো এটা? দেখুন, প্রথমত আমি দ্বৈত নাগরিকত্ব নিয়ে 1996 সালে 7ম জাতীয় সংসদে নির্বাচন করেছিলাম। নির্বাচিত হওয়ার পরে স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী আমার নাগরিকত্বের কারণে তিনি আমাকে সংসদ থেকে বহিষ্কার করেন। পরবর্তীতে আমি একটি মামলা করি হাইকোর্টে। সেই মামলা ছিল এহসানুল হক মিলন ভার্সেস বাংলাদেশ এবং সেটা জাস্টিস ছিলেন জয়নাল আবেদিন এবং সরকারি পক্ষ ছিলেন ব্যারিস্টার তানিয়া আমির এবং আমার পক্ষ ছিলেন খন্দকার মাহবুবউদ্দিন, সিনিয়র লয়ার, গোপালগঞ্জ বাড়ি, উনি ইন্তেকাল করেছেন। সেই সময়ে জনাব ওনার নাম হলো আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন আবুল হাসান চৌধুরী। আবুল হাসান চৌধুরী, তিনিও ব্রিটিশ নাগরিক ছিলেন। তো সেই কারণে আমি প্রথমত ব্রিটিশ নাগরিক আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা করি এবং দিস আর অ্যানালগাস দুইটি মামলা একত্রে শুনানি হতে হবে। ইতিমধ্যেই আমি আমার এই পাসপোর্ট সারেন্ডার করার সকল ব্যবস্থা আমি করি 1997 সালের পর থেকেই। মোটামুটি নিয়মটি হচ্ছে যে দ্বৈত নাগরিক হলেই
আপনি নির্বাচন করেন বিষয়টি তা না। বিষয়টি হচ্ছে অন্য দেশের নাগরিকত্ব থাকতে পারবে না। আপনার দ্বৈত নাগরিকত্ব থাকতে পারে, কিন্তু যখন আপনি অন্য কোনো দেশের রাষ্ট্রের নাগরিক, তখন আপনি শুধু সংসদ নির্বাচন করতে পারবেন না, জি। রাষ্ট্রপতি হতে পারবেন না, উপদেষ্টা হতে পারবেন না, মন্ত্রী হতে পারবেন না, পার্লামেন্ট মেম্বার হতে পারবেন। বিষয়টি শুধু এইটি জায়গায় দ্বৈত নাগরিকত্ব ইজ কোয়াইট অলরাইট, জি। এটা নিতেই হবে। আমার মনে হয় মিলন ভাই এবং- বিষয়টা আমরা বুঝেছি। এখন হাসান হাফিজ ভাই, আপনি যদি কোনো প্রশ্ন করতে পারেন মিলন ভাইকে। এখন আপনার কি ফিল্ডে কি মনে হচ্ছে, মানে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কতখানি দেখছেন আপনি, যেটা জনমনের সংখ্যা? হাফিজ ভাই দেখুন, নির্বাচন অসুস্থ করার জন্য ক্রিয়ার নরক কারা হতে পারে? যারা নির্বাচনকে ম্যানিপুলেট করে, যারা রিগিং করে। আপনি কি ভেবেছেন হাফিজ ভাই আমি বিএনপির ক্যান্ডিডেট, আমি নির্বাচনকে ম্যানুভার করব? করলে তো দোষ আমারই হবে। সেই কারণে আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমরা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সরকারকে সহযোগিতা অবশ্যই আমরা করব। আমরা সে জায়গায় কোনো রিগিং করব না। আপনি লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝাচ্ছেন, সেটা হচ্ছে প্রশাসন যদি আপনাকে নিশ্চিত করে যে আপনার এখানে কোনো সন্ত্রাসী হবে না, গুন্ডামি হবে না, মারধর হবে না, আপনাকে কেউ ভোট দিতে বাধা করবে না, আপনাকে কেন্দ্রে যেতে কেউ আপত্তি করবে না, এই জিনিসটি তো সরকার নিশ্চিত করবে। সরকার তো এই জিনিসটি নিশ্চিত করেছে, প্রত্যেকটি জায়গায় নিশ্চিত করেছে। আমি তো দেখছি না কোথাও সরকারের পক্ষ থেকে এই জায়গাটি অনিশ্চয়তা রয়েছে। এবং জি। দলের ভিতরে আরেকটি দলের যে প্রতিযোগিতা রয়েছে, সেই জায়গায় সেই ধরনের হানাহানি, কাটাকাটি, মারামারি এগুলি তো কোথাও হচ্ছে না। অতএব দিস ইজ কল্ড লেভেল প্লেইং ফিল্ড, যে আমি আমার ভোট দেব, যাকে ইচ্ছা তাকে দেব, কেউ বাধা দিতে পারবে না। আজকের বাংলাদেশে কোথাও কোনো বাধা জি। দেওয়া হচ্ছে না না। ডক্টর মিলন, আরেকটা প্রশ্ন। আমরা যখন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, আমরা শুধু মনে করি যে প্রার্থীদের লেভেল প্লেইং ফিল্ড। আমি কিছু ভোটারদের একটা লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপার আছে। যারা ধরেন যে সংখ্যালঘু, জাতিগত ধর্মীয় সংখ্যালঘু আছেন, কোনো প্রান্তিক, গরিব, আমরা যে নির্বাচন হয়ে যাওয়ার পরে তাদের উপর আক্রমণ করা হয়, তারা নিরাপত্তা বোধ করেন না। কারণ ভোটাররা এরকম সমতার জায়গায় আছে যে ভোট দিয়ে তিনি নিরাপদে বাড়ি ফিরবেন, যাকেই ভোট দেন না কেন। কেবল প্রার্থীর লেভেল প্লেইং ফিল্ড না। ডক্টর মিলন জি, আপনি ভোটারদের কথা বলছেন, আমি সেটাও বলছি যে ভোটাররা ভোট দিতে পারবে নির্বিঘ্নে। এটাই হচ্ছে আমাদের করার দায়িত্ব। রাজনৈতিক দলগুলো সেটা করছেন। ধরুন আমার এখানে আমি, জামাত, ইসলামী ঐক্যজোট যারা রয়েছে, এনসিপি মিলিয়ে, তারা সকলেই আমরা চাচ্ছি যে ভোটাররা উপস্থিতি হোক এবং নির্বিঘ্নে ভোট দেখ। এই নির্বিঘ্নে ভোটে প্রার্থীদের সহযোগিতা, কারণ প্রার্থীরা সহযোগিতা করবেই, কারণ আমরাই তো এদেশ থেকে ফ্যাসিস্টকে সরিয়েছি সকলে মিলে, আমি একা তো না। না মিলন ভাই, এটা আমাদের দ্বিমত যে আমরা ফ্যাসিস্ট ব্যক্তি গেছে, ফ্যাসিজম যেটা ফ্যাসিবাদী ব্যবস্থার কিন্তু পতন হয়নি। সেই ব্যবস্থা কিন্তু গত এই ইন্টারিম গভর্নমেন্টের পুরো সময়টাই সেই ফ্যাসিবাদী ব্যবস্থায় আমরা মব আকারে দেখেছি। ঘুষ, বাণিজ্য, দুর্নীতি, আইন শৃঙ্খলা, ষড়যন্ত্র ক্রিয়াশীল আছে, সব তারা ক্রিয়াশীল কিন্তু আছে। সেই ভেতরে ভেতরে ফ্যাসিস্ট হয়ে গেছে। জি, সেই বিষয়টি বলতে গেলে যখন সরকার পরিবর্তন হয়েছিল, তখন সরকার ভাবতে পারতেন যারা ওই প্রক্রিয়াতে ছিল তাদেরকে সরিয়ে দেওয়া, সেটি সরকারের ব্যাপার। কিন্তু জাতি যেহেতু ঐক্যবদ্ধ হয়েছে, সরকারের যারা রয়েছে ওই ক্রিয়াশীল ব্যক্তিদের সাথে সম্পর্কিত, তারা আজকে একটু চুপসে গেছে। আমি দেখছি না তারা বাড়াবাড়ি করছে। মিলন ভাই, পুলিশ প্রশাসনকে কেমন দেখছেন? পুলিশ প্রশাসন কতটা ক্রিয়াশীল আপনার আসনে কচুয়াতে? আমি আমার আসনে, আমি শুধু আমার আসন না, চাঁদপুর জেলায় আমি যে নতুন প্রশাসন ডিসি বা এসপি এসছে বা অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা, তারা শতভাগ সহযোগিতা করছে, আমরাও করছি। অনেক ধন্যবাদ মিলন ভাই, আপনি নির্বাচনী প্রচারণায় নানান ফর্মে ব্যস্ত। আপনাকে শেষ প্রশ্ন করব, আপনার বিবেচনায় কচুয়ার 3টি প্রধান সমস্যা কি, যেটা আপনি নির্বাচিত হলে হয়তো জনগণের সমস্যার মধ্যে কি আছে যেগুলো আপনি অ্যাড্রেস করবেন বলে মনে করছেন কচুয়া? প্রথম প্রধান সমস্যা হচ্ছে মাদকাসক্ত। 1, 2, দ্বিতীয় হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আর তৃতীয়টি হচ্ছে সামাজিক অবকাঠামো। অনেক ধন্যবাদ মিলন ভাই যুক্ত হওয়ার জন্য। আপনার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা রইল। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নির্বাচনে একটা আশাবাদী খবর আমরা পাবো সেই প্রত্যাশায় রইলাম। গুড লাক।